হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনসাইড পালস। 21শে আগস্ট এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ফার্স্ট শিফটের মেমোরি বেসড কোশ্চেন অ্যান্সার আমরা করব। যে সকল ছাত্ররা 21শে আগস্টের ফার্স্ট শিফটে পরীক্ষা দিতে গেছিল তাদের কাছ থেকে পাওয়া কোশ্চেন 40টা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনের মধ্যে আমি 31টা কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসছে এবং তোমাদের বলে রাখি বেশ কিছু শিফটের কোশ্চেন কিন্তু রিপিট আসছে। তোমরা যারা আপকামিং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু বেশ হেল্পফুল হতে চলেছে এই অ্যানালাইসিস গুলো। তোমরা প্রত্যেকটা শিফটের অ্যানালাইসিস গুলো দেখে যাবে, তোমাদের কিন্তু এক্সাম প্রিপারেশনে একটা বুস্ট এনে দেবে। প্রত্যেকটা শিফট থেকে কিন্তু বেশ কিছু রিপিটেড কোশ্চেন থাকছে। চলো আজকে শুরু করছি 21শে আগস্টের ফার্স্ট শিফটের মেমোরি বেসড কোশ্চেন। প্রথম প্রশ্ন, ভারতের 52তম বিচারপতি কে হয়েছেন? কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যারা দেখো তারা এই কোশ্চেনটা সঠিক উত্তর করে এসেছো। বি আর গাভাই বা ভূষণ রামকৃষ্ণ গাভাই কিন্তু ভারতের 52তম বিচারপতি। তিনি কাকে স্থলাভিষিক্ত করে 52তম বিচারপতি হয়েছেন? অর্থাৎ 51তম বিচারপতি কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না। একটু এগুলো মনে রেখো, তোমাদের কিন্তু এক্সট্রা ইনফরমেশন হিসেবে কাজে দেবে। কম্পিউটার থেকে প্রশ্ন আসছে শর্টকাট কি রিলেটেড এবং বিভিন্ন ফাংশন রিলেটেড কোশ্চেন রয়েছে। কন্ট্রোল প্লাস ট্যাব এই শর্টকাটের কাজ কি? এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, রেলওয়ের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের বিভিন্ন শিফটে কিন্তু এই সেম কোশ্চেন এসছে। কন্ট্রোল প্লাস ট্যাব এটা ইউজ করলে কিন্তু সফটওয়্যার বা ব্রাউজারের যেসব খোলা ট্যাবগুলো থাকে সেখানে সুইচ করতে সুবিধা হয়। নিচের কোন উপাদানটি প্রোটিনে থাকে না? খুব সুন্দর একটা প্রশ্ন ছিল যে কোন এলিমেন্টটি প্রোটিনে থাকে না। তোমাদের বলে রাখি প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি এবং এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু 4টে উপাদান নিয়ে গঠিত: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে এবার তোমরাই বলো কোন উপাদানটি প্রোটিনে থাকে না। ফসফরাস কিন্তু এখানে প্রোটিনে থাকে না, এমন একটা উপাদান। তোমাদের কিন্তু আমি পিডিএফ দিয়ে দেবো, সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এই সকল পিডিএফ পাওয়ার জন্য। ওয়ার্ল্ড আফটার গাজা এই বইটি কে লিখেছেন? প্রশ্নটা কিন্তু এভাবে আসেনি, প্রশ্নটা একটু ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন এসেছিল এবং বলেছিল যে এখানে নিম্নলিখিত কে এই ওয়ার্ল্ড আফটার গাজা এই বইটা লিখেছেন। এখানে সঠিক উত্তর হবে পঙ্কজ মিশ্র। তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যারা দেখো আমার, তারা সকলেই জানো যে পঙ্কজ মিশ্রর লেখা ওয়ার্ল্ড আফটার গাজা এই বইটা কিন্তু উনি লিখেছেন। তারপর একটা প্রশ্ন ছিল যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনডিএমএ কবেক্ষণ প্রতিষ্ঠিত হয়েছে, মানে কবে প্রতিষ্ঠিত হয়েছিল এক্সাক্ট সাল এবং ইয়ারটা তোমাদের জানতে চেয়েছেন। এটি কিন্তু 2006 সালে 27শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এটা তোমাদের মনে রাখতে হবে, 2006 সালে 27শে সেপ্টেম্বর এনডিএমএ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কিন্তু হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এবার তোমাদের কিন্তু এই ফুল নামটা বলে দিচ্ছি, এরপরে আপকামিং যে শিফটগুলো আছে হয়তো এই ফুল নেমটা জিজ্ঞেস করতে পারে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। 5 ইয়ার্স প্ল্যান থেকে কিন্তু কোশ্চেন আসছে। এখানে এসেছিল সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় চালু করা হয়েছিল? ইজি কোশ্চেন, সকলে পেরেছে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব চালু করা হয়েছিল এবং আপকামিং যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এক্সট্রা ইনফরমেশন গুলো দেখে যাও। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966 সালে হয়েছিল। ভারতের সবুজ বিপ্লব এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়। এখানে ব্যবহার করা হয়েছিল উচ্চ উৎপাদনশীল জাতের বীজ এবং রাসায়নিক সার, আধুনিক সেচ কৌশল কিন্তু ব্যবহার করা হয়েছিল। পরের প্রশ্ন ছিল হুইচ কপ ওয়াজ মোস্ট এফেক্টেড বাই গ্রিন রিভলিউশন? দেখো সবুজ বিপ্লবের সময় সব থেকে বেশি ফসল যেটা মোস্ট এফেক্টেড হয়েছিল, বাংলা ট্রামে কিন্তু যাবে না তোমরা, সব থেকে বেশি ইউজ হয়েছিল কিন্তু গম। ঠিক আছে, হুইট কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। সব থেকে বেশি এই গমের ওপরে কিন্তু তৃতীয় পঞ্চবার্ষ পরিকল্পনা কিন্তু গ্রিন রিভলিউশনে ব্যবহার করা হয়েছিল। সুতরাং পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু তোমরা একবার দেখে যাবে। ইতিহাস থেকে প্রশ্ন ছিল যে গোপাল কৃষ্ণ রানাডে কোন সমাজের প্রতিষ্ঠাতা? প্রশ্নটা কিন্তু সেম এইভাবে নয়, প্রশ্নটা ছিল যে গোপাল কৃষ্ণ রানাডে কোন সমাজের সাথে বা কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। ঠিক আছে, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এক্স্যাক্টলি এই অপশনগুলোই ছিল কোন অর্গানাইজেশনের সাথে গোপাল কৃষ্ণ রানাডে যুক্ত আছেন। দেখো প্রার্থনা সমাজ 1867 সালে 31শে মার্চ বোম্বাইতে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রতিষ্ঠাতা করেন হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ রানাডে, এনারাও কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। সুতরাং এই গোপাল কৃষ্ণ রানাডে, এই মহাদেব গোবিন্দ রানাডে ইনি কিন্তু এই প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন। কোশ্চেনটা এখানে আমার টাইপিং কিন্তু ভুল আছে, এখানে গোপাল কৃষ্ণ রানাডে হবে না, এটা মহাদেব গোবিন্দ রানাডে হবে। ঠিক আছে, উনি কিন্তু এই প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন। আর তোমরা কিন্তু যারা দিতে যাচ্ছ তারা কিন্তু জেনে রাখো যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ বোম্বাইতে 1867 সালের 31শে মার্চ। জৈন এবং বৌদ্ধ ধর্মের উত্থানের সময় কোন ভাষার অবক্ষয় ঘটেছিল? ডিউরিং দ্য রেইজ অফ জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম,
হুইচ ল্যাঙ্গুয়েজ ডিক্লাইন্ড, এটা কিন্তু সঠিক উত্তর হবে সংস্কৃত। ঠিক আছে, অনেক ছাত্র ভুল করে অপভ্রংশ মার্ক করে এসেছে, সঠিক উত্তর হবে সংস্কৃত। সংস্কৃত ভাষার কিন্তু অবক্ষয় ঘটেছিল ডিউরিং জৈনিজম এবং বুদ্ধিজমের সময়। সেই সময় পালি এবং প্রাকৃত ভাষা কিন্তু চরমে ছিল। তিনজন চরমপন্থী নেতার নাম বলতে বলেছিল, এখানে অপশন ছিল গোপালকৃষ্ণ গোখলে, ইনি নরমপন্থী, হবে না। দাদাভাই নরজি, হবে না। দেখো অপশন অনুযায়ী কিন্তু লাল বাল পাল বা লালা রাজপথ রায়, বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক, এনারাই কিন্তু চরমপন্থী নেতা ছিলেন। ঠিক আছে, এখানে অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যারা অপশন বি করেছিলেন তাদের কিন্তু সঠিক উত্তর রয়েছে। তারপরে একটা দেখো, সংবিধান থেকে কিন্তু কোশ্চেন আসছে, বিভিন্ন সংবিধান সংশোধনী এবং নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আসছে। ভারতের বিচারকদের নিয়োগ কোন সংস্থা বা কমিশন করা হয়, এই প্রশ্নটা এসেছে। এবার এখানে সুপ্রিম কোর্ট ভারতের বিচারকদের নিয়োগ করে, এখানে অপশন অনুযায়ী সবাই বুঝতে পারছে, সব ছাত্ররাই এটা কিন্তু সঠিক উত্তর করেছে। সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম সিস্টেম রয়েছে সেটা, তারা কিন্তু বিচারকদের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। হুইচ টাইপ অফ সয়েল ইজ অ্যাসিডিক ইন নেচার, এখানে জিওগ্রাফি থেকে একটা ভালো প্রশ্ন ছিল যে কোন ধরনের সয়েলে অ্যাসিড বা অম্লীয় প্রকৃতির, সেটা অ্যালুভিয়াল সয়েল, রেড সয়েল, ব্ল্যাক সয়েল এবং ডেজার্ট সয়েল, এই চারটে সেম অপশনে কিন্তু ছিল। সঠিক উত্তর কিন্তু রেড সয়েল। রেড সয়েল কিন্তু অ্যালুভিয়াল প্রকৃতির, অনেকটা আম্লিক, কারণ এখানে যে পিএইচ এর মান রয়েছে সেটা 5.5 থেকে এবং 6.5 এর মধ্যে থাকে, সেই কারণে অম্লের পরিমাণ এখানে বেশি। রেড সয়েল কিন্তু সঠিক উত্তর হবে। ইন ইন্ডিয়া হু ইজ দ্য অথরিটি টু ট্রান্সফার জাজেস, যে হাইকোর্টের যে জাজ থাকে, বিচারক থাকে, তাদের যে ট্রান্সফার হয়, তাদের বদলি কে করতে পারেন? পার্লামেন্ট, প্রেসিডেন্ট, নাকি প্রাইম মিনিস্টার, নাকি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? দেখো এখানে সঠিক উত্তর হবে কিন্তু প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু বদলি কথা বলেন কার পরামর্শে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পরামর্শে। তোমরা যারা পরবর্তী শিফট গুলো দিতে যাবে, তখন কিন্তু কোশ্চেন এটাও বলতে পারে যে কার পরামর্শে বদলির ক্ষমতা থাকে। যেহেতু এখানে পরামর্শের কথা বলেনি, সেই কারণে এখানে সঠিক উত্তর হবে কিন্তু প্রেসিডেন্ট। যদি বলতো যে কার পরামর্শে বদলি হয়, তাহলে চিফ জাস্টিসের কথায় কিন্তু হয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কথায় পরামর্শ মেনে কিন্তু এটা হয়। এটা অনুচ্ছেদ নম্বর কততে আছে? 222 নম্বর অনুচ্ছেদে কিন্তু রয়েছে, রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারকদের বদলির ক্ষমতা রয়েছে 222 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, একটু ভালো করে দেখে যাবে, এই ধরনের প্রশ্নগুলো খুব কনফিউজিং, একটু যারা যারা রেগুলার চর্চার মধ্যে আছো তাদের কিন্তু অসুবিধা হবে না। অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স, এই পুরস্কারটা কাকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটি পেয়েছেন কিন্তু পায়েল কাপাডিয়া। পায়েল কাপাডিয়া ফ্রান্সের এই পুরস্কারটা পেয়েছে, যেখানে বেস্ট চলচ্চিত্রের জন্য কিন্তু তাকে, বেস্ট চলচ্চিত্র নির্মাতার জন্য কিন্তু তাকে এই অর্ডার অফ দ্য আর্টস অ্যান্ড লেটার্স এই পুরস্কারটি দেওয়া হয়েছে ফ্রান্সের তরফ থেকে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-তে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল? এস্টাবলিশমেন্ট অফ হুইচ বডি? 1784 পিটসের ভারত শাসন আইনের পরে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল? বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ রেভিনিউ, বোর্ড অফ কন্ট্রোল, নাকি বোর্ড অফ ডিরেক্টরস? এখানে কিন্তু 1784 যে পিটসের অ্যাক্ট, তারপরে কিন্তু বোর্ড অফ কন্ট্রোল হয়েছিল। এই বোর্ড অফ কন্ট্রোল কিন্তু ভারতের প্রশাসনিক এবং রাজনৈতিক বিষয় তত্ত্বাবধানের জন্য কিন্তু এই বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনৈতিক এবং সামরিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোর্ট অফ ডিরেক্টরস কিন্তু করেছিল। ঠিক আছে, হু ওয়াজ ওন পদ্মশ্রী ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অ্যান্ড লিটারেচার? পদ্মশ্রী পুরস্কার কাকে দেওয়া হয়েছে 2025-এ? এখানে সঠিক উত্তর অপশন কিন্তু ছাত্ররা মনে রাখতে পারেনি। আমি এখানে পদ্মশ্রী পুরস্কার যারা পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার যারা পেয়েছেন, প্রত্যেকের নাম আমি এখানে রেখে দিয়েছি। আচ্ছা, তোমাদের পদ্ম পুরস্কারের উপরে একটা ফ্যাক্ট তোমাদের বলে রাখি, যেটা কিন্তু পরীক্ষায় আসছে। বিভিন্ন রেলওয়ের প্রিভিয়াস যে শিফট গুলো হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো করেছে। টোটাল 139টা পদ্ম পুরস্কার কিন্তু পেয়েছে, তার মধ্যে 7 জন পদ্ম বিভূষণ, 19 জন পদ্মভূষণ এবং পদ্মশ্রী 113 জনকে দেওয়া হয়েছে এবছর 2025-এ। এর মধ্যে 13 জন পেয়েছে মরণোত্তর পুরস্কার, এর মধ্যে মহিলা ছিল 23 জন এবং বিদেশিদের কিন্তু ছিল 10 জন। ঠিক আছে, বিদেশি মানে হচ্ছে এনআরআই যারা, তারা 10 জন। যেটা বলে রাখলাম সেটা এখানে লিখে দিতে পারিনি, তোমরা কিন্তু মনে করে নোট করে নাও, সুবিধা। কিন্তু পদ্মভূষণ বা পদ্ম পুরস্কার থেকে যখনই যা প্রশ্ন পড়বে, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করছে রেলওয়ে এনটিপিসি এক্সামগুলোতে। 7 জন পদ্ম বিভূষণ এবং 113 জন পদ্মশ্রী পেয়েছে। এখানে বলছে যে এডুকেশন অ্যান্ড লিটারেচার ফিল্ডে কে পদ্মশ্রী পেয়েছেন। ঠিক আছে, আর পদ্ম বিভূষণ পেয়েছেন 7 জন, পদ্মভূষণ 13 জন, মরণোত্তর পেয়েছেন টোটাল 13 জন। মনে রেখো, মহিলা এর মধ্যে 23 জন এবং এনআরআই যারা আছেন তারা 10 জন।
টোটাল 139টা পদ্ম পুরস্কার। দেখো শ্রী অনিল কুমার বড়ো উনি আসাম থেকে পেয়েছেন, শ্রী অরুণোদয় সাহা ত্রিপুরার, শ্রী অরবিন্দ শর্মা, চন্দ্রকান্ত শেঠ মরণোত্তর মরণোত্তর পেয়েছেন গুজরাট থেকে, শ্রী গণেশ্বরী শাস্ত্রী উত্তরপ্রদেশ থেকে। সকলের নাম আমি রেখেছি, এর মধ্যে যদি কোনো অপশনে থেকে থাকে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এরপরে প্রশ্ন ছিল ই পাসপোর্ট করার উদ্দেশ্য কি? হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ স্টার্টিং ই পাসপোর্ট? অপশনগুলো দেখো, তোমরা নিজেরাই বলতে পারবে। টু মেক ফরেন ট্রাভেল ইজিয়ার, বিদেশি যাত্রা আরো ইজি করার জন্য কি ই পাসপোর্ট করা হয়েছে, নাকি টু স্ট্রেংথ সিকিউরিটি অ্যান্ড আইডেন্টিটি, সিকিউরিটি এবং আইডেন্টিটি আরো জোরদার করার জন্য, নাকি টু রিডিউস পাসপোর্ট ইস্যু ফিস, পাসপোর্টের যে ইস্যু করতে যে খরচা হয় সেটাকে কমানোর জন্য, নাকি টু ইনক্রিজ নাম্বার অফ, এখানে ট্রাভেল ছিল, ঘুরতে যাওয়ার সংখ্যাকে আরো বৃদ্ধি করার জন্য। এই ধরনের অপশনগুলো ছিল। বা তোমাদের বলে রাখি ই পাসপোর্টের ব্যাপারটা কি। ই পাসপোর্টের যে উদ্দেশ্য সেটা হচ্ছে নিরাপত্তা এবং পরিচয়কে আরো বেশি জোরদার করা হচ্ছে ই পাসপোর্টের উদ্দেশ্য। ই পাসপোর্টের ভেতরে একটা চিপ থাকে, RFID বলে একটা চিপ থাকে, যা পাসপোর্ট হোল্ডারের বায়োমেট্রিক আঙুলের ছাপ এবং ফেসিয়াল যে রিকগনিশন গুলো আছে সেটাকে সেভ করে রাখে এই RFID চিপে। এতে কি হয়, পাসপোর্ট জালিয়াতি রোধ অনেকটা কমে গেছে এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় যে পরিচয়পত্র যাচাই করা হয় সেখানে কিন্তু আরো অনেক দ্রুত সিস্টেম কিন্তু চলে এসেছে। এই কারণে ই পাসপোর্ট ব্যবহার করা হয়। এখন তোমরাই আমাকে বলো যে কোন অপশনটা এখানে কারেক্ট হবে। অপশন বি কিন্তু কারেক্ট হবে, টু স্ট্রেংথ সিকিউরিটি অ্যান্ড আইডেন্টিটি। তোমরা যারা অপশন বি করে এসেছিলে কারেক্ট করে এসেছো। নিচের কোনটি ডিজিপিন এর সাথে সম্পর্কিত? ডিজিপিন নিয়ে কিন্তু প্রশ্ন প্রিভিয়াস শিফটেও কিন্তু এসেছে, 20 আগস্টেও কোশ্চেনে এসেছে, আর 21শে আগস্টেও কোশ্চেনে কিন্তু আমি দেখলাম যে ডিজিপিন সংক্রান্ত কোশ্চেন কিন্তু দিয়েছে। ডিজিপিনটা কি? এটা হচ্ছে পোস্ট অফিসের সাথে যুক্ত, ঠিক আছে? ভারতীয় ডাক বিভাগ এই ডিজিপিন চালু করেছে, এটা কিন্তু মনে রাখো তোমরা, ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিস। দেখো এরপর একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন ছিল, আসামে 171টি ভুয়ো সংঘর্ষের তদন্ত করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? আসামে 117টি যে ভুয়ো সংঘর্ষ, এর তদন্ত কে করছে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI, নাকি হিউম্যান রাইটস কমিশন, নাকি আসাম হিউম্যান রাইটস কমিশন, নাকি গুয়াহাটি হাইকোর্ট? কাকে তদন্ত দেওয়া হয়েছে? যারা এখানে জাননি আন্দাজে মেরে আসতে গেছো তাদের কিন্তু ভুল হয়ে গেছে। সঠিক উত্তর এখানটা হবে কিন্তু আসাম হিউম্যান রাইটস কমিশন। 117টি ভুয়ো যে সংঘর্ষের যে তদন্ত সেটা কিন্তু আসামের হিউম্যান রাইটস কমিশন করছে এবং সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে যে আসামের হিউম্যান রাইটস কমিশনই এই তদন্তটা করবে। সেই সুপ্রিম কোর্টের আদেশে কিন্তু এই তদন্ত আসাম হিউম্যান রাইটস কমিশন করছে। এই প্রশ্নটা দেখো, জৈন এবং বৌদ্ধ ধর্ম কোন শতাব্দীতে উদ্ভূত হয়েছিল? কোন সেঞ্চুরিতে জৈন এবং বৌদ্ধ ধর্ম উদ্ভূত হয়? আশা করি এটা সকল ছাত্র কিন্তু ঠিক করে এসেছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কিন্তু এই রিলিজিয়াস মুভমেন্ট গুলো দেখা গেছিল, এখানে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের কিন্তু উদ্বোধন ঘটে। কোন পর্বতমালা পাললিক শিলা তৈরি করে? হিমালয়, বিন্ধ্য, আরাবলি, সাতপুরা, এই 4টে অপশনই ছিল। দেখো তোমাদের বলে রাখি, বিন্ধ্য পর্বতমালা মূলত পাললিক শিলা দ্বারা গঠিত এবং বিন্ধ্য পর্বতমালা প্রাচীন মহাসাগরে জমা হওয়া পলি থেকে উৎপন্ন হয় বলছে বলে এখানে কিন্তু পাললিক শিলা দেখতে পাওয়া যায়। তাছাড়া হিমালয়ান যে পর্বতমালা সেখানে টেকটনিক প্লেট এবং সংকোচনের মাধ্যমে গঠিত হয়, যেখানে আরাবল্লী হলে সব থেকে প্রাচীনতম ভূমিরূপ আরাবল্লী পর্বত এবং রূপান্তরিত আগ্নেয় শিলা দ্বারা গঠিত। তাহলে আরাবল্লী পর্বত কি হলো? রূপান্তরিত বা আগ্নেয় শিলা দ্বারা গঠিত। পাললিক শিলা গঠিত জানতে চেয়েছে, সঠিক উত্তর হবে বিন্ধ্য পর্বতমালা। বিন্ধ্য পর্বতমালা পাললিক শিলা দ্বারা গঠিত। এক্সট্রা ইনফরমেশন গুলো একটু মনে রাখো। বিভিন্ন রাজ্যের লোকনৃত্য থেকে কিন্তু একবার দেখে যেতে পারো। এখান থেকে দিয়েছে ইয়াকশাগানান কোন রাজ্যের লোকনৃত্য? ইয়াকশাগানান হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য। স্ট্যাটিক থেকে এসছে এটা। বুরহানুল মুলক কখন প্রতিষ্ঠিত হয়? এটা এরকম ছিল না, ছিল হচ্ছে বুরহানুল মুলক কবে কি প্রতিষ্ঠিত করে, এই ধরনের একটা কোশ্চেন ছিল সম্ভবত। ছাত্ররা কোশ্চেনটা এটা সঠিক মনে রাখতে পারিনি, তাও তোমাদের বলে দিচ্ছি। বুরহান উল মুলক ইনি সাদাত খান নামেও পরিচিত এবং 1722 সালে তিনি আওয়াধ রাজ্য প্রতিষ্ঠা করেন এবং মুঘল সাম্রাজ্যের পতনের পর থেকে তিনি স্বায়ত্তশাসন ঘোষণা করেন এবং ফৈজাবাদকে তার রাজধানী করেন। এই বুরহান উল মুলক কিন্তু হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করেছিল 1724 সালে। তাই বলা হয় যে 1724 সালে হায়দ্রাবাদ স্টেট ওয়াজ ফাউন্ডেড বাই এই বুরহান উল মুলক। যদি হায়দ্রাবাদ অপশনে থেকে থাকে হায়দ্রাবাদ কিন্তু সঠিক উত্তর হবে। স্থায়ী চারণভূমি বা গোচারণভূমি কোন শ্রেণীর অন্তর্গত? এটা এখানে প্রশ্নের অপশনগুলো ছিল হচ্ছে রাজ্য সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্টের, পঞ্চায়েতের, মিউনিসিপ্যালিটির, এই ধরনের কিছু একটা অপশন থেকে থাকবে, বা এগ্রিকালচারাল ল্যান্ড বা ফরেস্ট এরিয়া। কিসের মধ্যে পড়ে এই স্থায়ী চারণভূমি বা গোচারণভূমিগুলো? দেখো এখানে তোমাদের বলে রাখি যে স্থায়ী চারণভূমি বা গোচারণভূমিগুলো আছে সেগুলো কিন্তু পশুদের খাবার খাওয়ার জন্য
ব্যবহৃত হয়, সেই কারণে এটা হচ্ছে তোমাদের এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে পড়বে। আর সঠিক অপশন কিন্তু মনে রাখতে পারিনি ছাত্ররা, এখানে এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে পড়ছে, সেটা তোমাদের জানিয়ে দিলাম। 21শে আগস্টের ফার্স্ট শিফটে অ্যাটেন্ড করে থাকো। কি কি অপশন ছিল একটু কমেন্টে জানাতে পারো। 2025 সালের নোমাডিক এলিফ্যান্ট, এই যে মহড়াটা, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমরা যারা আপকামিং এক্সামগুলো দিতে যাবে সেটা কিন্তু দেখে যাও যে নোমাডিক এলিফ্যান্ট কাদের মধ্যে হয়েছিল। ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে কিন্তু এই নোমাডিক এলিফ্যান্ট হয়েছিল। এটা হয়েছিল হচ্ছে উলানবাতর মঙ্গোলিয়ায়। উলানবাতর মঙ্গোলিয়ায় নোমাডিক এলিফ্যান্ট এক্সারসাইজ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। ব্লসম সাওয়ার, এটা কেরালায় দেখা যায়। এটা কোন ধরনের ফসলের সাথে সম্পর্কিত? কফি চাষ, মশলা চাষ, নারকেল চাষ, রবার চাষ। এই ব্লসম সাওয়ার এটা কিন্তু কফি চাষ বা কফি কাল্টিভেশনের সাথে সম্পর্কিত। সকলে এটা ঠিক করেছে। 2025 সালে রাইটার অ্যাসোসিয়েশন কর্তৃক বর্ষসেরা ফুটবলার পুরস্কার কে পেয়েছেন? বর্ষসেরা ফুটবলার পুরস্কার পেয়েছেন কিন্তু মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ 2025-এর রাইটার্স অ্যাসোসিয়েশন কর্তৃক বর্ষসেরা পুরস্কার পেয়েছেন। তিনি এই নিয়ে তৃতীয়বারের মতন এই পুরস্কার জিতেছেন এবং FW এর 918 জন সদস্যের কাছ থেকে 90% ভোট পেয়ে কিন্তু তিনি জিতেছেন বর্ষসেরা ফুটবলার। আর একটা প্রশ্ন ছিল যে কম্পিউটারের ফাইলগুলোকে কিভাবে সাজানো হয়, অর্গানাইজ করা হয়। এখানে অপশন ছাত্ররা মনে রাখতে পারেনি, তবে তোমাদের বলে দিচ্ছি যে কম্পিউটারের ফাইলগুলো সাজানোর জন্য তোমরা ফোল্ডার ব্যবহার করতে পারো বা বিভিন্ন ফাইলগুলোকে নাম অনুযায়ী সাজাতে পারো এবং ফাইলগুলোকে অপ্রয়োজনীয় ফাইলগুলোকে মুছে ফেলেও কিন্তু ফাইলগুলোকে সাজানো যেতে পারে। কি অপশনে ছিল সেটা ছাত্রদের মনে রাখতে পারিনি। ভারতীয় রাজ্যগুলির সাক্ষরতার ক্ষেত্রে প্রধান পার্থক্য কেন? এই ধরনের কোশ্চেনটা একটা ছিল, ডেসক্রিপটিভ বেসড কোশ্চেন ছিল যে ভারতের রাজ্যগুলোর সাক্ষরতার এত পার্থক্য কেন? কারণ এখানে ঐতিহাসিক কারণ থাকবে বা সামাজিক কারণ থাকবে এবং অর্থনৈতিক কারণ, ভৌগোলিক কারণ, কিছু তো কারণ রয়েছে। সেই কারণের জন্য কিন্তু সাক্ষরতার এত পার্থক্য কিন্তু দেখা যায়। অপশানে তোমাদের কি ছিল এটাও ছাত্ররা মনে রাখতে পারেনি। 6 বছরের কম বয়সী শিশুদের জন্য যে সংবিধান সংশোধন হয়েছিল সেটা কততম সংবিধান সংশোধন হয়েছিল? এটা 86তম সংবিধান সংশোধনী হয়েছিল 2002 সালে এবং 21-এর A অনুচ্ছেদে কিন্তু এটাকে যুক্ত করা আছে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে লিখে দিয়েছি। এরপরে দেখো, হু ওয়াজ উইথড্রন মেম্বারশিপ ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ICC থেকে মেম্বারশিপ উইথড্র করে নিয়েছে কে? কোন দেশ উইথড্র করে নিয়েছে? সেটা কিন্তু আফগানিস্তান উইথড্র করে নিয়েছে। মহিলাদের হয়রানির প্রতিবাদে আফগানিস্তান তাদের মেম্বারশিপ ICC থেকে তুলে নিয়েছে। ঠিক আছে। RTI, এটা কিন্তু খুব রিপিটেড কোশ্চেন হচ্ছে। রেলওয়ে, NTPCর যতগুলো এক্সাম অ্যানালিসিস করলাম তার মধ্যে কিন্তু RTI থেকে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। এই RTI আইন কোন ক্ষেত্রের জন্য প্রযোজ্য? অপশন ছিল গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর নাকি জুডিশিয়াল সেক্টর, এই ধরনের কিন্তু অপশনগুলো ছিল। তোমাদের বলে রাখি যে RTI মা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা কিন্তু 2005 সালে শুরু হয়েছিল। ঠিক আছে। এখানে কিন্তু ভারত সরকারের যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সকলের জন্য কিন্তু এই RTI ব্যবহার করা যাবে। তথ্য অধিকার আইন ভারতের সরকারি কর্তৃপক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য, প্রাইভেট সেক্টরের জন্য নয় কিন্তু। এছাড়া এই লক্ষ্য হচ্ছে কি নাগরিকদের কাছে সরকারি বিষয়ের স্বচ্ছতা তুলে ধরা। আর একটা শিফটে কোশ্চেন ছিল যে RTI আইনের মধ্যে কত দিনের মধ্যে সরকারকে জবাব দিতে হবে? সর্বোচ্চ 30 দিনের মধ্যে কিন্তু জবাব দিতে বাধ্য এবং যদি সেটা মৃত্যু রিলেটেড কোনো বিষয় হয় সেটা 48 ঘন্টার মধ্যে কিন্তু জবাব দিতে বাধ্য হবে। ঠিক আছে। মৃত্যু রিলেটেড যদি কোনো বিষয় থাকে সেখানে 48 ঘন্টার মধ্যে এবং না হলে 30 দিনের মধ্যে কিন্তু RTI এর জবাব দেওয়া হয়। আর এটা সকল সরকারি প্রতিষ্ঠানের জন্য কিন্তু প্রযোজ্য এবং RTI অ্যাক্ট 2005 সালে হয়েছিল। দেখো, 40টা কোশ্চেনের মধ্যে ছাত্রদের মেমোরি বেসড 32টা কোশ্চেনই আমি কিন্তু আনতে পেরেছি। প্রথম শিফটের কোশ্চেন অ্যানালিসিস করলাম এটা, এরপর থার্ড শিফটের কোশ্চেন আমরা অ্যানালিসিস করে নেব। তোমরা কিন্তু কোশ্চেনগুলো একবার করে দেখে যাবে এবং PDF নিতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আপকামিং NTPC এক্সাম তোমাদের খুব ভালো হোক। কমেন্টে তোমরা জানিয়ে যাবে কে কত অ্যান্সার করেছিল, তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে যাবে। চলো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো।